কি বলছেন এসব আপনি? হঠাৎ করে এমন কথা কেন বলছেন? আহাদ গলা পরিষ্কার করতে চাইল, কিন্তু গলাটা কেমন যেন বাষ্পে ঢেকে গেল। শেষ পর্যন্ত চোখ নামিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, কিছু না, তুমি আসতে পারো। আমার সময় নেই, এমনিতেই আজকে তোমার পিছনে আমার অনেক সময় নষ্ট হয়েছে। আহাদের কথাগুলো যেন ছুরির মতো গেঁথে গেল হৃদির বুকে। দৃষ্টি স্থির রেখে ঠোঁট চেপে ধরে ফিসফিস করে বলল, আমার জন্য আপনার সময় নষ্ট হয়েছে? হ্যাঁ। নির্দ্বিধায় উত্তর দিল আহাদ। হৃদি ঠোঁট কামড়ে নিজের আবেগ সামলে বলল, ঠিক আছে, আমি আসছি। আর আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। এই বলে সে দরজা খুলে নামতে যাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে নামার আগেই আহাদ তার কবজি ধরে ফেলল। হৃদির বুক ধুকপুক করে উঠল, চোখে একটুখানি আশার আলো। সে ভেবেছিল হয়তো এখন আহাদ কিছু বলবে, কিছু ব্যাখ্যা দিবে, হয়তো থামাবে তাকে, কিন্তু না। তাকে নিরাশ করে দিয়ে আহাদ শুধু তার ব্যাগটা হাতে ধরিয়ে দিল। একবার মুখ তুলে তাকালো না তার দিকে। হৃদির বুক কাঁপছিল। তার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি কেউ তার ভেতরটা খুলে দেখে, তবে দেখবে সেখানে ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে হৃদয়। হৃদি ঠোঁট চেপে বুকের ভেতর কাপড় নিয়ে গাড়ি থেকে নেমে গেল, দৌড়ে ঢুকে গেল বাসার ভিতর। আহাদ স্থির হয়ে বসে রইল গাড়ির সিটে। হৃদির অবয়ব মিলিয়ে যেতে দেখলো, এক মুহূর্ত, দুই মুহূর্ত, অতঃপর যেন পৃথিবীটাই নিঃশব্দ হয়ে গেল। তার চোখে ঝাপসা আলো, বুকের ভিতর কেমন এক অদ্ভুত শূন্যতা। একটা ভারী নিঃশ্বাস জমে উঠল। সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে একটু সময় দাও, মাত্র আর কয়েকটা দিন। জাস্ট নির্বাচনটা শেষ হওয়া অবধি, তারপর আমি সব ঠিক করে দেবো, জানো? সব। শুধু একটু সময়ের প্রয়োজন আমার। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। বাক্যগুলো উচ্চারণ করতে গিয়ে আহাদের বুকটা যেন ভিতর থেকে চিৎকার করে উঠছিল। প্রতিটা শব্দ কেটে কেটে আসছিল ভিতর থেকে। দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে গাড়ি স্টার্ট দিল। কালো গাড়িটা ধীরে ধীরে শহরের যানজটের ভিতর মিলিয়ে গেল, যেন এক অপূর্ণ ভালোবাসা ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে ঢাকার আকাশে। এদিকে হৃদি উপরে আসতে এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনেই দাঁড়িয়ে আছে ঈশানী। দরজা আগেভাগে খুলে রেখেছে, যেন জানতো হৃদি এখনই ফিরবে। হৃদির পদক্ষেপ ধীর হয়ে এলো। হালকা বাতাসে তার চুলের গোছা এলোমেলো হয়ে মুখে এসে পড়ল। ঈশানী কঠিন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল বোনের দিকে। অতঃপর ঠান্ডা অথচ তীর্যক গলায় বলল, একটা দিনও কি তুই শান্তিতে থাকতে দিবি না? প্রতিদিনই একটা না একটা কাণ্ড ঘটাবি তুই। হৃদির ভিতরটা মুহূর্তে জ্বলে উঠল। এমনিতেই মেজাজ খারাপ, তার উপর বোনের এই কটাক্ষ যেন কাটার মতো বিঁধল। সে খানিকটা বিরক্ত স্বরে বলল, কি করেছি আমি? আমাকে নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে বলো, আমি চলে যাচ্ছি। এই বলে ঈশানী পাশ কাটিয়ে ঘরে ঢুকলো। জুতা খুলে পা ফেলে ধপধপ করে রুমের দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে ঈশানীর কণ্ঠস্বর ছুরির মতো কেটে গেল বাতাসের মধ্য দিয়ে। কার কাছে যাবি? ওই আহাদ রাজার কাছে? হৃদির পা থেমে গেল। শরীরে এক মুহূর্তে ঠান্ডা স্রোত বয়ে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো বোনের দিকে। ঈশানী তখনও দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। হৃদির গলায় কাঁপুনি। মা মানে? ঈশানী এবার ঠোঁট বাঁকিয়ে বলল, বুঝতে পারছিস না? বুঝিয়ে বলতে হবে? অবশ্য তোকে তো বুঝিয়েও লাভ নেই। আমি আগেই বলেছিলাম ওই আহাদ রাজার থেকে দূরে থাকতে, কিন্তু কে শুনে কার কথা? এখন তো তোদের নিয়ে ব্রেকিং নিউজও চলছে। হৃদির ভ্রু কুঁচকে গেল। মাথার ভিতর ঘুরছে হাজার প্রশ্ন। ঈশানী কোন নিউজের কথা বলছে? তখনই ঈশানী রিমোট তুলে টিভিটা অন করলো। স্ক্রিনে তখন নিউজ চলছে। হেডলাইন ছিল, নিজের জীবন ঝুঁকিতে ফেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাঁচালো এক তরুণী। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে হৃদি রাস্তায় পড়ে আছে, মাথাটা আহাদের উরুর উপর। হৃদির চোখ বড় বড় হয়ে গেল। ভয়ে ভয়ে একটা শুকনো ঢোক গিলে তাকালো বোনের দিকে। ঈশানী এবার ক্ষোভে ফেটে পড়ল। কি এসব? এখন তুই চুপ করে আছিস কেন? আমি তোকে আগে সন্দেহ করেছিলাম রীতি, কিন্তু তুই যে আমার কাছ থেকে এত বড় সত্যিটা লুকাবি সেটা ভাবিনি। কি কি লুকিয়েছি আমি? দ্রুত চোখ সরিয়ে নিল হৃদিতা। ঈশানী এবার এগিয়ে এসে চোখ রাঙিয়ে বলল, এখনও অভিনয় করছিস? এখন যদি আব্বু বা মামা এই নিউজ দেখে তখন কি হবে বুঝতে পারছিস? তোর পড়াশুনো তো গোল্লাই যাবে, সাথে আমাকেও কি কি শুনতে হবে তার ঠিক নেই। হৃদি মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে রইল। তার নীরবতায় যেন সব স্বীকারোক্তি। ঈশানী কিছুক্ষণ তাকিয়ে থেকে গলার স্বর একটু নিচু করে জিজ্ঞাসা করলো, হৃদি, সত্যি সত্যি বল, তোর আর আহাত রাজার মধ্যে ঠিক কি চলছে? হৃদি ঠোঁট কামড়ে ধরল। কোনো ভনিতা না করে চোখ নামিয়ে বলল, আমি ভার্সিটিতে প্রথম দিন ওনাকে দেখে ক্রাশ খাই, তারপর থেকে উনিকে আমি পছন্দ করি। ঈশানী তাচ্ছিল্যের হাসি দিয়ে হাত নেড়ে বলল, হ্যাঁ, 3 বেলা ভাত খাস না ঠিক করে, আর এখন গেছিস ক্রাশ খাইতে, তাও আবার বদমেজাজি লাগামহীন ওই আহাদ রাজার উপর। হৃদি এবার সাথে সাথে প্রতিবাদ করলো। চোখে একরাশ জেদ নিয়ে বলল,
তুমি উনিকে যেমনটা ভাবো উনি আসলে তেমনটা না। মিডিয়াতে যা দেখায় তার অর্ধেকটাই মিথ্যা। উনি খারাপ না, তুমি সেটা বুঝবে না। ঈশানী হতবাক হয়ে তাকিয়ে রইল বোনের দিকে, তার চোখে অবিশ্বাস, হতাশা আর একটুখানি বিস্ময়। কপাল গুছিয়ে ধীরে ধীরে বলল, এতদিন শুনেছি মানুষ প্রেমে অন্ধ হয়ে যায়, কিন্তু তুই তো অন্ধের সাথে সাথে বধির হয়ে গেছিস। সব জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিস হৃদি। এরপর যদি কিছু হয় আমাকে বলতে আসিস না, আমি এর মধ্যে নাই। হৃদি কোনো উত্তর দিল না, শুধু একবার চোখ পিট করে তাকালো বোনের দিকে। ঈশানীকে এখন একটু শান্ত মনে হলো, তাই সে নিজের রুমে চলে গেল। ওপাশ থেকে ধপ করে দরজাটা বন্ধ করে দিল। ঈশানী নিঃশব্দে দাঁড়িয়ে রইল সেই দরজার সামনে, 2 আঙ্গুল কপালে ঠেকিয়ে চোখ বন্ধ করলো। মনে হচ্ছে সামনে এক অজানা ঝড় আসছে, যার শুরুটা সে দেখছে আজ, কিন্তু শেষটা কোথায় তা সে নিজেও জানে না। রাতের আকাশটায় অন্ধকার একটু তীব্র হয়ে এসেছে। রাতের ল্যাম্পপোস্টের আলোতে মাঝে মাঝে ছায়া পড়ছে দূরের বিল্ডিংগুলোর জানালায়। শহরের কোলাহল কিছুটা কমে এসেছে, কিন্তু মীর হাউসে ঠিক তার উল্টো চিত্র। ড্রয়িং রুমে একরকম শোরগোল পড়েছে, যে যার মতো গল্প করছে, হাসছে, সব মিলিয়ে যেন এক উচ্ছ্বাসের উৎসব। আদনান তার চিরচেনা ভঙ্গিতে সিটদেরা সোজা করে বসে আছে। এই সময় মূল দরজা দিয়ে প্রবেশ করলো আহাদ রাজা আর আশফাক মীর। দরজা খোলার সাথে সাথে ঘরের কোলাহল যেন একদমই বেড়ে গেল। আহাদ চারিপাশে চোখ বুলিয়ে ধপ করে এসে বসলো আদনানের মুখোমুখি সোফায়। আশফাক মীরও খানিকটা অবাক হয়ে বসতে বসতে আদিলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কিরে, কাহিনী কি? এত তোলপাড় কেন? আদিল চওড়া হাসি দিয়ে মিষ্টি তুলে নিয়ে বাবার মুখে পুড়ে দিয়ে বলল, আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি। কেন? কারণ তুমি শ্বশুর হতে যাচ্ছ। এক মুহূর্তের জন্য চারিদিক নিস্তব্ধ। আশফাক মীর মিষ্টিটা মুখে নিয়ে হাঁ করে তাকিয়ে রইলেন হালিমা বেগমের দিকে। আর ঠিক তখনই আহিয়াও এসে ভাইয়ের পাশে বসলো। হালিমা বেগম একটা মিষ্টি আহিয়ার মুখে আরেকটা আহাদের মুখে পুড়ে দিয়ে উচ্ছ্বসিত স্বরে বললেন, আরে আদনানের বিয়ে ঠিক হয়েছে, সবাই মিষ্টি মুখ করো। এতদিন পর মীর হাউজে একটা খুশির খবর এলো। এই কথাটা শোনা মাত্রই আহাদ আর আহিয়া একসাথে চমকে তাকালো আদনানের দিকে। দুজনের মুখে মিষ্টি আটকে গেল, না গিলতে পারছে না ফেলতে পারছে। তাদের মুখের দিকে তাকিয়ে আফরোজা শেখ কপাল কুঁচকে বললেন, কি সমস্যা তোদের দুজনের? এমন ভূতম প্যাঁচার মতো হা হয়ে আছো কেন? মায়ের কথায় 2 ভাই বোন একে অপরের দিকে তাকালো। নিজেদের অবস্থা বুঝতে পেরে দ্রুত মুখ থেকে মিষ্টি ফেলে দিল। আহাদ জিভ দিয়ে মুখ পরিষ্কার করে আদনানের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, ওর মতো সুচি ভাইয়ের কপালে মেয়েও জুটলো? কোন আটপাগল রাজি হলো মেয়ে দিতে? আফরোজা শেখ তীক্ষ্ণ কণ্ঠে ধমকে উঠলেন, মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। ওর কপালে তো তাও জুটেছে, তোমার কপালে সেটাও জুটবে না? আহাদ তার মায়ের কথা একটু জোরে হেসে ফেলল। অতঃপর একটু ঝুঁকে বসে আদনানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, আহাদ রাজার কপালে জুটতে হয় না, যেটা আহাদ রাজার সেটা আহাদ রাজা ছিনিয়ে নিতে জানে। আদনানও এবার একটু ঝুঁকে আহাদের মুখোমুখি হয়ে বসলো। চোখে ঠান্ডা তাচ্ছিল্য, ঠোঁটে মাপা হাসি টেনে দৃঢ় গলায় বলল, চ্যালেঞ্জ করছিস তাহলে? তবে এবার তবে এবার বাজি জেতার জন্য দুষ্কর হবে। চ্যালেঞ্জ না, সত্যি বলছি। আহাদ রাজা এই 29 বছরের জীবনে কোনো বাজিতে হারেনি, আর হারবেও না। কথাটা দৃঢ়তার সাথে বলল আহাদ। আদনান চোখ ছোট ছোট করে বাঁকা হাসি ছুড়ে দিয়ে বলল, কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স ভালো না। তোর জন্য এখনই আফসোস হচ্ছে আমার। একবার তুই গোহারা হারবি। এই বলে দুবার চোখ শব্দ করলো। আহাদের গাঢ় বাদামি চোখের মনি যেন লালচে হয়ে উঠল, চোয়াল শক্ত, কপালে শিরা ফুলে উঠেছে। হাতে মুষ্টিবদ্ধ করে হঠাৎ ঝাঁপিয়ে পড়লো আদনানের দিকে। আদনান শার্টের কলার ধরে একটা ঘুষি বসিয়ে দেয় মুখ বরাবর। তার ঠোঁট কেটে পিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসলো। আবার হাত তুলে আহাদ। তখনই আশফাক মীর আর আদিল ছুটে এসে হাতকে টেনে পিছনে সরিয়ে নিয়ে আসে। মুহূর্তে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই যেন শ্বাস আটকে তাকিয়েছে 2 ভাইয়ের দিকে। ঋতু আর বাণী এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে। আহিয়া ভয়ে গুটিসুটি মেরে হালিমা বেগমের পিছনে এসে দাঁড়ায়। আফরোজা শেখ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগত গলায় বললেন, নিজেদের সংযত করো, তোমরা এখন আর ছোট নও যে প্রতিটা কথা নিয়ে বাজি ধরবে আর লড়বে। তোমাদের 2 ভাইয়ের এই লড়াই দেখতে দেখতে আমি ক্লান্ত। আহাদ সাথে সাথে কর্কশ গলায় উত্তর দিল, তাহলে চোখে পট্টি বেঁধে রাখো, দেখতে কে বলেছে তোমাকে? এই কথাটা শুনে আফরোজা শেখের মুখ লাল হয়ে গেল, চোখে আগুন জ্বলে উঠল, বুক ওঠানামা করছে রাগে। এই ছেলের কোনো কথা মাটিতে পড়বে না, সব কথার উত্তর দিতেই হবে। তিনি জানেন এই ছেলের সাথে তর্ক মানে দেয়ালে মাথা ঠোকার মতো। তাই কিছু না বলে কটকট চোখে
এক ঝলক তাকালেন দুই ছেলের দিকে, এরপর গটগট করে নিজের রুমে চলে গেলেন। আহাদ আবার আদনানের দিকে তাকালো। আদনান তখনও সেই একই ভঙ্গিতে বসে আছে, ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসি টেনে বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটের কোণা মুছল। এই দৃশ্য সহ্য হলো না আহাদের, সে আরও ক্ষিপ্ত হয়ে তার দিকে তেড়ে গেল, কিন্তু আশফাক মীর এবার সামনে এসে তার পথ রোধ করে দাঁড়ালেন। স্টপ আহাত, অনেক হয়েছে। আহাদ চাচার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকিয়ে বাহাতের উল্টো পিঠ দ্বারা নাকটা ঘষে নিয়ে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো। অতঃপর ধপধপ শব্দ তুলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার চলে যাওয়াতে হলঘরের পরিস্থিতি একটু ঠান্ডা হলো। আশফাক মীর হতাশ হয়ে হালিমা বেগমের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আদনান দুই বাহু ঘুরিয়ে নিজের শার্ট ঠিক করলো, তারপর সামনে রাখা ঠান্ডা পানির গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে নিল। মুখে কোনো ভাব নেই, যেন কিছুই ঘটেনি। তখনই আহিয়া একটু কাছে এসে আদনানের দিকে এক ঝলক তাকিয়ে হালকা হেসে বলল, ওয়াও, সুন্দর তো। কোথায় পেলি এটা? কেন, তোর ভাইয়ের হাতে মার খেয়েছি তার জন্য? না, এই যে আপনার বিয়ে ঠিক হলো। আদনান হালকা ঠোঁট বাঁকি উত্তর দিল। ওহ, ধন্যবাদ। আহিয়া এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সোজা নিজের রুমে চলে আসলো। তার চোখে হালকা কুয়াশা, বুকটা কেমন কেমন করছে। এমন অনুভূতি তো তার আগে কখনো হয়নি। সে তো সবসময় চেয়েছে আদনান যেন বিয়ে করে, তবে আজ সেই খবরে তার খুশি কেন হলো না? কেন এমন অস্থিরতা লাগছে তার? কেন বুকটা ধকধক করছে? এমনটা তো হওয়ার কথা না। আয়নায় নিজের প্রতিবিম্বর দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি আনলো ঠোঁটে, কিন্তু ঠোঁট কাঁপছে। নিজের প্রতিচ্ছবিকে বলল, কী সব ভাবছিস আহিয়া? ছি। মাথা নেড়ে সব উল্টাপাল্টা চিন্তা ঝেড়ে ফেলে দিল। অতঃপর ঘুরে এসে বিছানায় বসলো। জানালা খোলা থাকে, বাইরে থেকে মৃদু বাতাস ঘরে ঢুকছে, সাথে পর্দা নড়ছে ধীরে ধীরে। আহিয়ার চোখের পাতা ভারী হয়ে আসছে, কিছুতেই মনটা স্থির হচ্ছে না, বুকে যেন এক অজানা দোলাচল। কিন্তু আহিয়া এই অস্থিরতার কারণ বুঝল না। সোফার উপর পা তুলে নিজের উরুতে চিবুক ঠেকিয়ে বসে আছে রিদিতা। চোখে মুখে হালকা ক্লান্তির ছাপ, কপালের সামনে ছোট ছোট চুলগুলো বারবার চোখের সামনে এসে পড়ছে, আর সে বিরক্ত মুখে ফু দিয়ে সেগুলো সরিয়ে দিচ্ছে। ঘরে এক ধরনের স্থিরতা ছড়িয়ে আছে। ঠিক তখনই রিদিতার সামনে সোফায় এসে বসলো সুমন। দুই হাত ছড়িয়ে পেছনে ভর দিল। রিদি চোখ তুলে এক ঝলক তাকালো তার দিকে, অতঃপর আবারও দৃষ্টি নামিয়ে আনলো নিজের হাতে থাকা কুশনের দিকে। সুমন একটু চুপ থেকে ঠোঁটে চেনা হাসি ফুটিয়ে বলল, তুমি এত সাহসী কবে হলে ছোট গিন্নি? স্পাইডারম্যান না স্পাইডারম্যানের মতো রাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বাঁচালে। তার কণ্ঠে একরকম মজার ছল, কিন্তু রিদি কিছু বলল না, শুধুমাত্র একবার আর চোখে তাকালো সুমনের দিকে। সুমন আবারও প্রশ্ন করলো, একটা কথা বলো তো, তুমি এখানে তুমি ওখানে কি করতেছিলে? রিদি নিচু গলায় উত্তর দিল, আমরা বসুন্ধরা যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে এসব ঘটলো। কথাটা শান্তভাবে বললেও আজকের ঘটনা তার চোখে একটুখানি ঝলক দিয়ে উঠল। সুমনও আর সেগুলো নিয়ে প্রশ্ন করলো না, পাশ থেকে একটা শপিং ব্যাগ নিয়ে এগিয়ে দিল তার দিকে। রিদি একটু কপাল কুঁচকে তাকালো। কি এটা? খুলে দেখো। রিদি ব্যাগটা হাতে নিল, ভিতরে হাত দিয়ে বের করে আনতেই দেখলো ব্র্যান্ড নিউ ফোন। তার চোখে বিস্ময়, মুখে হাসি ফুটে উঠল। এটা আমার ফোন, থ্যাংক ইউ ভাইয়া। সুমন একগাল হেসে গলায় মজা এনে বলল, শুধু ধন্যবাদ দিলে হবে না, এখন আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসো। মুহূর্তে রিদির মুখের হাসি মিলিয়ে গেল, ভ্রু কুচকে ঠোঁট ফুলিয়ে বলল, এত রাতে কে চা খায়? আমি খাই, যাও নিয়ে আসো। আপনি আর আপনার বউ মিলে আমাকে বড্ড খাটান সুমন ভাই, এটা ঠিক না। এই বলে রিদি গাল ফুলিয়ে উঠে রান্নাঘরের দিকে চলে গেল। সেদিকে তাকিয়ে সুমন হালকা হেসে ফেলল। এরপর ফোনটা হাতে নিয়ে বসে পড়ল। সেটিংস ঠিক করতে হবে, সাথে নতুন সিমও সেট করতে হবে। এমন সময় ঈশানী এসে বসলো তার পাশে, কাঁধে হালকা করে হাত রেখে ফিসফিস চড়ে বলল, শুনছেন, কাল আব্বু আম্মু সহ সবাই আসছে, মামাও নাকি আসবে। সুমন ফোন থেকে চোখ না তুলে বলল, হঠাৎ সবাই, কারণ কি? ঈশানীর চোখে ভয়, গলায় কাঁপুনি। আমার মনে হয় আব্বু নিউজটা দেখে ফেলেছে, তা না হলে এমন হুট করে আসবে কেন? আমার খুব ভয় করছে। সুমন এবার ফোনটা টেবিলে রেখে ঈশানের দিকে তাকালো, মুখে ঠান্ডা ভাব, কিন্তু চোখে একটুখানি চিন্তার ছোঁয়া। ভাইয়ের কি আছে? আজব কথা বলো না, বাবাকে আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। সুমন একটু সোজা হয়ে বসলো, ঘাড় কাত করে রান্নাঘরের দিকে তাকালো, দেখলো রিদি মগে চা ঢালছে। সুমন চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। ঈশানী তার মুখের দিকে তাকিয়ে আছে। আসন্ন ঝড়ের আগমনী বার্তা ওরা কেউই পুরোপুরি বুঝতে পারছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরটা আজ কেমন যেন অস্বাভাবিক। হাওয়ার ভেতরেও
একরকম কাঁপন লেগে আছে। প্রতিটা করিডোরে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। রিদিরা ঠিক তখনই ক্লাস শেষ করে বেরিয়েছে। প্রথমে বুঝতে পারিনি কি হচ্ছে, কিন্তু কাছে এগোতেই পরিষ্কার বুঝতে পারলো যে রাজনীতির কোনো বড় সংগঠনের সভা চলছে আজ। মাঠে প্রাঙ্গণের দিকে যেতেই দেখা গেল ভিড়ের মাঝখানে উঁচু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আহাদ রাজা। পাশে দাঁড়িয়ে আছে শাহিন, নাদিম, শাওন, সাথে রাজনীতির প্রভাবশালী কিছু চেনা মুখ। আহাদের সাদা পাঞ্জাবি ঘামে ভিজে গেছে, কাপড় শরীরের সঙ্গে লেপ্টে আছে, চোখে কালো সানগ্লাস, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মাঝে মাঝে বৃদ্ধ আঙ্গুল দিয়ে তা মুছে নিয়ে আগুন মেশানো কণ্ঠে বক্তৃতা দিচ্ছে। তার গলা যেন প্রতিধ্বনিত হয়ে বাজছে চারিদিকে। রিদি থেমে যায়, তার পা যেন মাটিতে গেঁথে গেল। সেই বিশাল ভিড়ের ফাঁকফোকর দিয়ে রিদির চোখ আটকে রইল আহাদ রাজার উপর। মুখের উপর আলো ছায়ার খেলা, চোখের চশমায় রোদ ঝলমল করছে। সবকিছু মিলিয়ে তাকে আজ একেবারে অন্যরকম লাগছে। তার পাশে থাকা আহিয়া সেটা লক্ষ্য করে হালকা কোনো ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, চল সামনে যাই, তাহলে ভাইয়াকে আরও ভালো করে দেখতে পাবি। রিদি চোখ সরিয়ে নিল, ঠোঁট শক্ত করে বলল, মাথা খারাপ? রাজনীতির এই রং তামাশা দেখার কোনো শখ নেই আমার। তোদের ইচ্ছে হলে তোরা যা। আনিকা হেসে একটু কটাক্ষ করে বলল, রাজনীতি দেখার শখ নেই, অথচ রাজনীতির রাজা তোমার শখের পুরুষ। রিদি গম্ভীর স্বরে উত্তর দিল, শখের পুরুষ না ছাই, উনি শুধু আহিয়ার ভাই, আর কিছু না। আহিয়া আর আনিকা দুজনেই তখন একসাথে অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো তার দিকে। রিদি নজর সরিয়ে নিল, ব্যাগের ফিতা আঙ্গুলে জড়াতে জড়াতে নিজেকেই মনে মনে বলল, আমি এমন নির্লজ্জ কবে থেকে হলাম? কালই তো রাগ করে চলে এলাম, আর আজ আবার তাকিয়েই আছি ওনার দিকে। হঠাৎ মুখ ফসকে বেরিয়ে আসে। বেহায়া মন আমার। আনিকা শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো। কি বললি? রিদি দ্রুত মাথা নেড়ে বলল, কিছু না। ঠিক তখনই মঞ্চ থেকে আহাদ নেমে আসে। তার ডান পাশে শাহিন আর বাম পাশে শাওন আর নাদিম। সাদা পাঞ্জাবির হাতা গুটানো, চোখে কালো চশমা, যেন এক অদ্ভুত রহস্যের আবরণে ঢাকা চোখ। রিদি আবারও তাকালো, নিঃশ্বাস রোধ করে। আহাদ সরাসরি তাদের দিকে এগিয়ে আসছে। রিদির বুক ধকধক করতে লাগলো। মনে হলো আহাদ এখনই হয়তো কিছু বলবে, কিন্তু না, আহাদ পাশ কাটিয়ে সোজা চলে গেল, যেন ওকে চিনেই না বা তাকে খেয়ালি করেনি। রিদির চোখের দৃষ্টি মুহূর্তেই নিস্তেজ হয়ে গেল। সে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, ঠোঁট চেপে ধরল জোরে। মনে হচ্ছিল বুকের ভেতর কেউ একটা ভারী পাথর বসিয়ে দিয়েছে। এদিকে আনিকা একটু এগিয়ে গিয়ে পেছন থেকে শাহিনকে ডাকলো। শাহিন একটু ঘুরে তাকালো, তর্জনী আঙ্গুল নিজের দিকে ইশারা করে বলল, আমাকে ডাকলেন? আনিকা মাথা নেড়ে হ্যাঁ বলল। শাহিন একটু দ্বিধায় নাদিমা শাওনের দিকে তাকালো। তারা চোখের ইশারায় যাওয়ার জন্য ইঙ্গিত দিল। শাহিন হালকা হাসি দিয়ে কয়েক কদম এগিয়ে এলো আনিকার দিকে। বলুন, কি বলবেন? একটু ব্যস্ত আছি আজকাল। আনিকা হাত কসলাতে কসলাতে বলল, আসলে কালকে তাড়াহুড়ায় আপনাকে ধন্যবাদ জানাতে পারিনি। ধন্যবাদ কেন? আপনি কালকে আমাকে বাঁচিয়েছেন তাই। শাহিন ঠোঁট কামড়ে হালকা হাসলো। তাকে হাসতে দেখে আনিকা বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। শাহিন সেটা লক্ষ্য করে দ্রুত হাসি থামিয়ে দিয়ে বলল, ধন্যবাদ কেন? ও সরি, আসলে আপনার জায়গায় যদি আহিয়া কিংবা নীলা বা মিস রিদিতা থাকতো, তাহলে তাদেরও আমি একইভাবে বাঁচানোর চেষ্টা করতাম। এটা ভাইয়ের হুকুম ছিল আর আমার কর্তব্য, তাই এত বেশি ইমোশনাল হওয়ার কিছু নেই। আনিকা মুহূর্তে রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, চামচা কোথাকার। জি, কি বললেন? কিছু না। অতঃপর মুখে হাসি টেনে আনিকা বলল, যাই হোক, তবুও আপনি সাহায্য করেছেন আমাকে, তার জন্য আপনাকে ধন্যবাদ। শাহিন চিবুকে দু আঙ্গুল বুলিয়ে কিছু একটা ভেবে নিয়ে দুষ্টুমি ভরা চোখে তাকালো। শুধু ধন্যবাদে পেট ভরবে না, বুঝলেন? মানে শুধু ধন্যবাদ বললেই হবে না, কিছু রান্না করে খাওয়ান। বলেই ঠোঁট কামড়ে হেসে ফেলল। আনিকা কটমট করে তাকিয়ে মুখ শক্ত করে বলল, ঠিক আছে, আপনি যা খেতে চান সেটা রান্না করে নিয়ে আসব, কিন্তু তারপর আপনি আমাকে আর কোনো উপকার করতে আসবেন না, কারণ আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না। শাহিন এক ঝলক তাকায় তার দিকে, চোখে একরকম খেলা আনলো। চোখ টিপ দিয়ে বলল, আগে দেখি আপনি কথা রাখেন কিনা। আপনার রান্না খেয়ে সন্তুষ্ট হলে বাকিটা পরে দেখা যাবে। বলেই হালকা হাসি ছুড়ে সেখান থেকে চলে গেল। আনিকা তার পিছনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, দেখা যাবে শাহিন সাহেব, দেখা যাবে। আমার রান্না খেয়ে আপনি 3 মাস কোমায় থাকবেন, তখন বুঝবেন সন্তুষ্ট কাকে বলে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল, কিন্তু চোখে সে অদ্ভুত জেদটা এখনো টিকে আছে। নাদিম আর শাওন গাড়ির পাশে দাঁড়িয়েছিল। শাহিনকে কাছে আসতে দেখে দুজনে দ্রুত এগিয়ে যায় তার দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করে দুজনে একসাথে হো করে হেসে ওঠে। শাহিন তাদের হাসার কারণ বুঝতে পারল না। বিরক্ত হয়ে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে, হাসছিস কেন তোরা? আমাকে জোকার মনে হয়?
নাদিম কোনো রকম হাসি থামিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল। শাওন তৎক্ষণাৎ এক ধাপ এগিয়ে এলো, 2 হাত নাড়িয়ে আহাদের কণ্ঠ নকল করে বলতে শুরু করলো। শাইনের জায়গায় যদি এখন ভাই থাকতো তাহলে বলতো, এই নাদিমের বাচ্চা, ফান করতাছিস আমার সাথে? আমি ফান করতাছি নাকি? থাবড়ায়া তোর চেহারার নকশা পাল্টাই দিব। এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, কুইক। এই বলে 3 জন একসাথে হো হো করে হেসে উঠল। এমন সময় বাতাস কেটে পেছন থেকে ভেসে এলো সেই ভয়ঙ্কর কণ্ঠ। শাওনের বাচ্চা। শব্দটা যেন আগুনের স্ফুলিঙ্গের মতো এসে গায়ে পড়ল 3 জনের। শাওনের হাত মাঝপথে ঝুলে রইল, চোখ বড় বড় হয়ে গেল তার। ধীরে ধীরে তারা 3 জনই ঘুরে দাঁড়ালো। পেছনে দাঁড়িয়ে আছে আহাদ রাজা, চোয়াল শক্ত করে কিরমির করে তাকিয়ে আছে তাদের দিকে। তার চেহারা এমন এক তীব্রতা যেন এই মুহূর্তে সবকিছু স্তব্ধ হয়ে গেল। 3 জনই তাড়াতাড়ি সোজা হয়ে মাথা নত করে দাঁড়ালো আহাদের সামনে। আহাদ এক কদম এগিয়ে এসে গর্জে উঠল। আমাকে চোখের মনে হয় তোদের? 3 জন একসাথেই মাথা নাড়ল। না ভাই, আহাদের কণ্ঠে বজ্রধ্বনি। আমাকে নিয়ে ফান করতেছিস? 3 জন আবারও একসাথে না সূচক মাথা নাড়ালো। আহাদ আবারও গর্জে উঠল। আমি ফান করতেছি? 3 জন এবার একে অপরের দিকে তাকালো। হ্যাঁ না কিছুই বলল না। আহাদের চোখ রক্তবর্ণ হয়ে উঠল, দাঁত চেপে কটমট করে বলল, থাপড়ায়া তোদের চেহারার নকশা পাল্টাই দেবো আমি। এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, কুইক। তবুও তারা এক পাও নড়ল না। শাওনের ঠোঁটে হালকা একরকম দুষ্ট হাসি খেলে গেল, যা সে ঠোঁটের ভিতরে গিলে ফেলার চেষ্টা করলো। যেতে বলছি তো তোদের আমি। আবারও গর্জে উঠল। কিন্তু তার সামনে দাঁড়ানো এই 3 জন যেন প্রস্তুত মূর্তি। প্রস্তর মূর্তি। আসলে তারা আহাদকে খুব ভালো করে চেনে। এখন যদি তারা সত্যি সত্যি চলে যায় তখনই আহাদ আবার বলবে, আমি বলেছি বলেই তোরা চলে যাবি? তাই তারা স্থির দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। আহাদের রাগ এবার চরম পর্যায়ে পৌঁছে গেল। তাদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে নিজেই গাড়ি থেকে ধপ করে বসে পড়ল। গাড়ির কাজ উঠতে না উঠতেই 3 জনের মুখ একসাথে হাসির ফোয়ারা ছুটে গেল। গাড়ির ভেতর বসে আহাদও সেটা শুনতে পেল। জানালার বাইরে তাকিয়ে তার ঠোঁটের কোনো হালকা একটা হাসি ফুটে উঠল। বাইরে তার 3 জন বিশ্বস্ত সঙ্গী, এই ত্রয়ী একমাত্র যারা আহাদ রাজাকে ভয় পায়, যারা আহাদ রাজার রাগকে ভয় পায় আবার ভালোবাসে সবচেয়ে বেশি। এমন সময় আহাদের চোখ আটকে গেল দূরে দাঁড়িয়ে থাকা হৃদির দিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, এভাবে তাকাস না জানো, আমি পুড়ে যাই। সন্ধ্যার আভা গোধূলির রঙে মিশে গিয়ে গুলশানের নিস্তব্ধ এরিয়াটাকে একরকম রহস্যে ঢেকে দিয়েছে। বাতাসে মৃদু পাতার শব্দ, তবুও হঠাৎ সেই নীরবতা ভেঙে পড়ল এক অদ্ভুত গর্জনে। মিড হাউসের লোহার গেট পেরিয়ে একে একে ঢুকছে আহাদ রাজার 4টা কালো রঙের গাড়ি। গাড়ির দরজা খুলতেই কয়েকজন গার্ড ছুটে এসে আহাদের পাশে সার দিল। আহাদ গাড়ি থেকে নেমে মাথা ঝাঁকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে এলোমেলো চুল ঠিক করার চেষ্টা করলো। পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে একবার চোখ তুলে চারিপাশটা দেখে নেয়। চোখ খেয়ে স্বাভাবিক ঠান্ডা জ্যোতি। তার মুখে সে দৃঢ়তা যেন মুহূর্তে আশেপাশের বাতাসটাকে কাঁপিয়ে দিল। নাদিমের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি খবর? নাদিম এক পা এগিয়ে এসে কণ্ঠে দৃঢ়তার সঙ্গে বলল। মুহূর্তে আহাদের কপালে ভাঁজ পড়ল। গার্ডদের দিকে তাকিয়ে হায়নার মতো হুঙ্কার ছাড়ল, পালিয়ে যায় কি করে? একটা কাজও ঠিকঠাক করতে পারিস না? তোদের সবটাকে পুষেছি কি সাথে? আমার টাকা কি গাছে ধরে যে তোদের প্রতি মাসে মাগনা টাকা দেবো? ইডিয়েট কতগুলা! গার্ডরা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ সাহস পেল না চোখ তুলতে। তাদের চোখে ভীতি আর লজ্জা মিশে আছে। আহাদ একে একে প্রত্যেকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে পর্যবেক্ষণ করলো। অতঃপর ডান হাতটা পাঞ্জাবির পকেটে পুরে গটগট করে চলে গেল ডেমো ঘরের দিকে। তাকে অনুসরণ করে পিছু পিছু ছুটল নাদিম, শাহিন আর শাওন। ডেমো ঘরের অন্ধকার আবছা আলোয় দুজনেই অভিযুক্তকে ঝুলিয়ে বেঁধে রেখে দিয়েছে। আহাদ ভিতরে ঢুকে একটা চেয়ারকে গড়গড় করে টেনে তাদের সামনে নিয়ে এক পা তুলে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়ায়। আগুনের ঝলসে যাওয়া দৃষ্টি ছুড়ে দেয় তাদের দিকে। তার সেই দৃষ্টিতে 2 অভিযুক্ত কেঁপে উঠল। আহাদ এবার এক হাত শাওনের দিকে বাড়িয়ে দিতে শাওন একটা ধাতব পিস্তল তুলে দেয় আহাদের হাতে। আহাদ পিস্তলটা হাতে নিয়ে ওজন মাপার মতো একবার ঘুরিয়ে দেখল, তারপর ধীরে পা ফেলে এগিয়ে গেল। প্রতিটা পদক্ষেপের সঙ্গে ঠকঠক করে মেঝেতে তার জুতার শব্দ প্রতিধ্বনিত হলো। সে হঠাৎ করেই একজনের গলায় পিস্তল চেপে ধরল, চোয়াল শক্ত করে দাঁত কিরমির করে ঠান্ডা অথচ ভয়ঙ্কর গলায় বলে উঠল, তোদের আমি উঠতে দিয়েছিলাম বলে এত উপরে উঠে গেছিস যে এটাই ভুলে গেছিস তোদের নাটাই আহাদ রাজার হাতে। এই বলে আহাদ পিস্তলটা আরও জোরে চেপে ধরল। ছেলেটার মুখ থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। আহাদ এবার তাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে আরেকজনের চোয়াল চেপে ধরে, এত জোরে যে মনে হলো তার চোয়াল ভেঙে সব দাঁত খুলে বেরিয়ে আসবে। আহাদ তার দিকে জ্বলন্ত দৃষ্টি ছুড়ে দিয়ে সিংহের মতো গর্জন করে উঠল, তোদের সাহস কি করে হলো এই আহাদ রাজার উপর আক্রমণ করার?
তার চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। এবার সে পিস্তল হাতেই একটা ঘুষি বসিয়ে দিল ছেলেটার নাক বরাবর। সাথে সাথে ছেলেটা চিৎকার করে ওঠে, তার নাক ফেটে গলগল করে রক্ত বেরিয়ে আসে। আহাত তাকে ছেড়ে দিয়ে বাঁ হাতের উল্টো পিঠ দ্বারা নিজের নাকটা ঘষে নিয়ে চেয়ার টেনে বসে অদ্ভুত একটা হাসি দিয়ে ঠান্ডা ঠান্ডা ভয় মিশ্রিত গলায় বলল, মাতব্বরের চামচাগিরি করতে করতে তোরা নিজেদের অস্তিত্বই ভুলে গেছিস। অথচ দেখ, তোদের মাতব্বর তোদের বাঁচাতেও এলো না। আমার আফসোস হচ্ছে তোদের জন্য। অভিযুক্ত দুজন কাতর চোখে আহাদের মুখের দিকে তাকিয়ে রইল। আহাদ দু আঙ্গুলে তুড়ি বাজিয়ে ইশারা করতে শাওন আর নাদিম গিয়ে দ্রুত তাদের হাতের বাঁধন খুলে দিল। সাথে সাথে দুজনে সে আহাদের পায়ের কাছে বসে পড়ল, হাত জোর করে অনুনয় করে বলল, ভাই ভাই, এবারের মতন মাফ কইরা দেন ভাই, এমন ভুল আর জীবনেও করব না। আমাদের খলিল মাতাব্বর বলেছিল যেন ওইখানে গিয়ে ঝামেলা করি আর আপনার উপর গুলি ছুড়ে ভয় দেখাই, তাইলেই নাকি আপনি দুর্বল হয়ে পড়বেন, তাইলেই নাকি আপনি দুর্বল হয়ে তার পথ থেকে শুইরা যাইবেন। আহাদ তাদের কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসি প্রতিটা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে আবারও ফিরে এলো। মুহূর্তে আবার হাসি বন্ধ করে তাদের সামনে সামান্য ঝুঁকে দাঁতে দাঁত পিষে বলল, আহাত রাজা ভয় পেয়ে সরে যায় না, বরং সরায়। আমি চাইলে ওই মাতব্বরের বংশ নির্বংশ করে দিতে পারতাম 2 মিনিটে। এরপর আবার সোজা হয়ে বসে কণ্ঠে একটু অভিমান মিশিয়ে বলল, কিন্তু কি বলতো, আমার মনটা আবার বড় নরম, তুলতুলে, একদম হাওয়াই মিঠাইয়ের মতো। তাই ওকে সুযোগ দিয়েছি, কিন্তু ও আমার নরম মনটা গরম করে দিল। এবার কি করা যায় বলতো? এই বলে গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে ভাবনাসূচক ভঙ্গি খেলালেন। তার কণ্ঠে জমে থাকা ঠান্ডা অভিনয় ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যাঁ, ওর এই টাকলা মাথাটার ভাস্কর্য বানায় শাহবাগ চত্বরে ঝুলে রাখলে কেমন হয়? তার এই কথায় পাশে থাকা শাহিন, নাদিম আর শাওন মুখ টিপে হেসে ফেলল। তবে সেই হাসি নিজেদের ভিতরে সংযত করে নিল। তখনই ছেলে দুটো আবারও অসহায়ের মতো উতলা হয়ে বলে উঠল, ভাইয়া আপনি যাই করেন, আমরা আজকে থিক্কা আপনার লগে আসি ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, আমাদের এবারের মতন মাফ কইরা দেন। আহাদ তরাক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চোখ রক্তবর্ণ, দাঁত কিরমির করে গর্জে উঠল, এই মাতব্বরের চামচা, এই আমি তোদের কোন মায়ের পেটের ভাই? হ্যাঁ, আরেকবার ভাই বলে তোদের চান্দিনা ফুটো করে দেব। আর ক্ষমা, আহাদ রাজার কাছে ভুলের কোনো ক্ষমা নাই। নাদিম আর শাওনের দিকে তাকিয়ে ইশারা করতেই তারা 2 মিনিটের মধ্যে পাশের কক্ষ থেকে দুটো বড় বরফের খণ্ড এনে রাখলো মেঝেতে। ছেলে দুটো অবাক হয়ে শুধু তাকিয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারল না। আহাদ অভিযুক্ত ছেলে দুটোর দিকে তাকিয়ে আদেশ করলো, ওই বরফের উপরে উঠে দাঁড়া, কুইক। তারা দুজন আবারও একে অপরের মুখ চাওয়াচাই করলো। এরপর আবার আহাদের জ্বলন্ত দৃষ্টির দিকে তাকিয়ে ধরফর করে খালি পায়ে উঠে দাঁড়ালো বরফের উপর। পা রাখতেই কেঁপে উঠল শরীর, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আহাদ আবার গর্জে উঠল, এবার কান ধর। দুজন হতভম্ব হয়ে তাকালো, কিন্তু আহাদের ভয়ঙ্কর দৃষ্টি লক্ষ্য করে কাঁপা কাঁপা হাতে কান ধরল। তখনই আহাদ কর্কশ গলায় বলল, এভাবে না, মুরগি হইতে পারোস? না পারলে আমি শিখে দিয়েছি। হাঁটুর নিচ দিয়ে হাত নিয়ে কান ধর, যতক্ষণ না আমি বলবো কান ছাড়া যাবে না, তা না হলে আবার প্রথম থেকে মিনিট কাউন্ট করা হবে। এখন দ্রুত কান ধর। অভিযুক্ত দুজন বাধ্য হয়ে আহাদের বলা নিয়মে কাপা হাতে হাঁটুর নিচ দিয়ে হাত ঢুকিয়ে কান ধরল। আর ইতিমধ্যে তাদের হাত কয়েকবার ছুটেও গেল, তবে কেঁপে কেঁপে আবারও কান ধরল। এদিকে তাদের শরীর শীতল হয়ে গেল, মুখটা নীলচে বর্ণ ধারণ করলো। ঘরের বাতাসেও তখন নিঃশব্দ ভয়ে ঝুলে আছে। আহাদ চেয়ারে বসে সেদিকে তাকিয়ে একটা রহস্যময় নির্মম হাসি খেলে দিল। অতঃপর চেয়ার থেকে উঠে শাওনের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, শাওন, নেক্সট ডেমো রেডি কর। এটা শেষ হলে পরেরটা শুরু করবি। ওদের খাতিরদারিতে যেন কোনো কমতি না থাকে। আহাদ রাজার ডেমো ঘরে এসেছে, সবগুলো ডেমো প্রয়োগ না করলে বাণিজ্যতে দফা রফা হয়ে যাবে। তো আমি যাচ্ছি, জরুরি কাজ আছে, কোনো ছোটখাটো ভুলো যেন না হয়, আন্ডারস্ট্যান্ড? শাওন মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না, আপনার মুরগি আমরা সামলে নিব। গুড। একটা বাঁকা হাসি টেনে বলল আহাদ। এরপর শাহিনের দিকে তাকে ইশারা করে সেখান থেকে বেরিয়ে যায়। তাকে অনুসরণ করে শাহিনও পিছু নেয়। বাইরে তখন গোধূলি ঘনিয়ে এসেছে, আকাশটা গাঢ় চ্যানের মতো। মির হাউসের পাথরের দেয়ালে পড়েছে লালচে আভা, আর তার পেছনে দাঁড়িয়ে আছে ক্ষমতাসী অদৃশ্য মুখ আহাদ রাজা। পরের দিন সকালে রোদটা ছিল একটু তীব্র। সূর্যের আলো পাতলা পর্দার ফাঁকা দিয়ে ঘরের ভেতর ঢুকে সোজা গিয়ে পড়েছে ড্রেসিং টেবিলের আয়নায়। সেই আলো প্রতিফলিত হয়ে রিদিতার চোখে মুখে এসে পড়তে সে বিরক্ত হয়ে কপাল গুজে নিল। জানালার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে পর্দাটা টেনে দিয়ে আবারও নিজের সাজগুজে মন দিল। চুলগুলো পেছনে নিয়ে রাবার ব্যান্ডে বেঁধে নিল। সামান্য এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে ওড়নাটা মাথায় টেনে
নিল নিখুঁতভাবে। আয়নায় নিজেকে একবার ভালো করে দেখে নিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। একবার ঘড়ির দিকে তাকিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। রিদিতা হালকা হাসল। সে আগে থেকে জানতো কে আসতে পারে, তাই তাড়াহুড়ো করে দরজা খুলে দিল। দরজা খুলতেই তার পুরো পরিবার যেন একসাথে প্রেমে ধরা পড়ল। রিদিতা মুখে হালকা হাসি টেনে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই নম্রভাবে জবাব দিল তারেক রায়ান। শব্দ পেয়ে তড়িঘড়ি করে পাশের ঘর থেকে ছুটে এলো ঈশানী। ব্যাগপত্র নিয়ে ভিতরে এসে ড্রয়িং রুমে বসলো সবাই। দীর্ঘ জার্নির পর ক্লান্ত দেহটাকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করলো। এমন সময় পিছন থেকে হৃদির মাথায় একটা টোকা পড়ল। হৃদি কপাল গুছিয়ে পিছনে তাকাতে দেখে 32 পাটি দাঁত বের করে দাঁড়িয়ে আছে তানভীর। হৃদির সাথে সাথে কটমট করে চেঁচিয়ে উঠল। ও এখানে কি করছে? ওকে আনছে কেন? এই বদের হাড্ডিরে কেন আনছ? তানভীর ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে কেউ কোলে করে আনে নাই। এই যে দেখ, আমার 2টা পা 2টা হাত আছে, আমি একাই আসতে পারি। হৃদিতা মুখে একখানা কুটিল হাসি টেনে বলল, কি বললি তুই? হ্যাঁ, কিন্তু ব্রেন নাই, মস্তিষ্কহীন হাফ লেডিস একটা। ঠিকই তো বলেছি। তানভীর এবার রাগে তেড়ে গেল তার দিকে। ঠিক তখনই হৃদিতার মা ফরিদা বেগম তর্জনী আঙ্গুল উঁচিয়ে ধমক দিলেন। তানভীর, মার খাবি কিন্তু এবার। এজন্যই তোকে আনতে চাইনি আমি। তানভীর প্রতিবাদী মুখে বলল, ফুপু, তোমার মেয়ে কি বললো শুনুনি? কোথায় একটু লেবু শরবত টরবত বানিয়ে খাওয়াবে? এত কষ্ট করে এলাম, তা না করে আমার মতো সাদাসিধা ছেলেটাকে উল্টাপাল্টা বলছে। রাইসা পাশ থেকে জোরে হেসে উঠে বলল, ও নাকি সাদাসিধা? হৃদি বিরক্তিতে তানভীরের দিকে তাকিয়ে কটমট করে বলল, বাসায় লেবু নাই? লেবু নাই তো কি হয়েছে? লেবু নাই তো কি ভীমও নাই? অন্তত ভীম দিয়ে শরবত বানিয়ে দিতে পারতি। শুনিস নাই, ভীমে 1000 লেবুর শক্তি থাকে। ভীম কেন? তোর কপালে বিষের শরবতও মিটবে না, বদের হাড্ডি। দাঁতে দাঁত চেপে বলে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তারেক রায়ান এবার ধীর গলায় জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? হৃদিতা জুতা পড়তে পড়তে এক কথায় উত্তর দিল, ভার্সিটি। যাওয়ার দরকার নাই। তারেক রায়ানের গলায় গাম্ভীর্য বাক্যটা যেন দেয়ালে আছড়ে পড়ল। ঘরের ভিতর হঠাৎ একটা নিস্তব্ধতা। ঈশানী ফ্রিজ থেকে পানি পান করছিল। তার হাতও মাঝপথে থেমে গেল। দুই বোনের চোখে চোখ পড়ল, যেন তারা নীরবে কোনো পরামর্শ করছে। অতঃপর ঈশানী ঠান্ডা পানি ঢেলে গ্লাসটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, আব্বু, এতদূর এসে ওর পড়াশোনা বন্ধ করে দেওয়াটা কি ঠিক হবে? আমার পড়াশোনাও মাঝপথে থেমে গেল, এখন রিদিকে অন্তত। তারেক রায়ান ঈশানীর কথা কেটে দিয়ে গ্লাস থেকে চুমুক তুলে বললেন, ওর পড়া কে বন্ধ করেছে? আমি তো শুধু আজ যেতে বারণ করেছি, কারণ বাইরের পরিস্থিতি ভালো না। কয়েকদিন যাক, সব শান্ত হলে তখন না হয় রেগুলার ক্লাসে যাবে। তার কণ্ঠে ক্লান্তি, কিন্তু তাতে এক ধরনের স্নেহ লুকিয়ে আছে। বাবার কথায় দুই বোন যেন স্বস্তি ফিরে পেল। হৃদিতা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। একটা নিঃশ্বাস ফেলে বাধ্য মেয়ের মতো ধীর পায়ে আবার নিজের রুমে ফিরে গেল। পর্দা সরিয়ে আবার জানলা খুলে দিল। সূর্যের আলোটা ঝিলিক দিয়ে ঢুকে ঘরে। হৃদি জানালার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। বাইরের আলো তখনও ছড়ানো, কিন্তু তার চোখে যেন আলো নেই। মনটা কেমন অদ্ভুতভাবে ভারী লাগছে। আহিয়া উপর থেকে সিঁড়ি বেয়ে ধপাধপ শব্দে নেমে আসে। প্রতিটা ধাপে তার পায়ের শব্দ স্পষ্ট, যেন সে নিজেই নিজের উপস্থিতি বুঝে নিচ্ছে। কিন্তু নিচে আসতেই চোখে পড়ল ডাইনিং টেবিলে বসা আদনানের দিকে। হালকা আকাশি রঙের শার্টের হাতা গোটানো, ঘন কালো চুলগুলো পরিপাটি করে সেট করা। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে চুপচাপ বসে সকালে নাস্তা করছে। আহিয়া এক মুহূর্ত থেমে গেল। ঠোঁট কামড়ে দ্বিধা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারিদিকে একবার চোখ বুলে সোজা গিয়ে সোফায় পা তুলে বসে। হালিমা বেগম সেদিকে তাকিয়ে ডাকলেন, আহিয়া, নাস্তা করবি না? এদিকে আয়। তখনই আদনান চোখ তুলে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার দৃষ্টি আটকে গেল আহিয়ার চোখে। মুহূর্তটা স্থির হয়ে গেল। আহিয়ার বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যায়। চোখে চোখ পড়তে কেমন অদ্ভুত অনুভূতি হলো। সে আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে পড়ল, না চাচি আম্মু, এখন ভালো লাগছে না, পরে খাবো। হালিমা বেগম কপাল কুঁচকে বলেন, পরে কখন করবি? ভার্সিটি যাবি না আজ? না। সে কি, শরীর খারাপ নাকি? বলে সে উদ্বেগ নিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেলেন তার দিকে। কাছে গিয়ে কপালে হাত রেখে বললেন, কই, শরীর তো ঠান্ডায় মনে হচ্ছে, তাহলে ঘামছিস কেন? আদনান তখন নাস্তার চামচটা নামিয়ে রাখলো। দুই বাহু ঘুরিয়ে নিয়ে সোজা হয়ে বসে।
তার দৃষ্টি স্থির হয়ে আছে ড্রয়িং রুমে। আহিয়া হালিমা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল, আমার কিছু হয়নি চাচি আম্মু, আমি ঠিক আছি। তুমি শুধু 1 কাপ কফি দাও। হালিমা বেগম চলে গেলেন রান্নাঘরের দিকে। ঘরটা আবার নিস্তব্ধ, শুধু ঘড়ির টিকটিক শব্দ। আহিয়া ব্যস্ত হওয়ার ভঙ্গিমা করে পাশের টেবিল থেকে একটা গল্পের বই তুলে নিয়ে পড়ার ভান করলো। একটু পর টের পেল তার কানে ভেসে আসছে পদচারণার শব্দ। নিঃশব্দে মেপে মেপে কিন্তু কাছে আসছে নিশ্চিতভাবে। নিজের হৃদস্পন্দনের শব্দ নিজেরই কানে বাজছে ধকধক করে। চোখ তুলে দেখে আদনান ঠিক তার সামনে এসে দাঁড়িয়েছে। আহিয়ার বুকের ভেতর কেমন তোলপাড় শুরু হলো। বইয়ের পাতায় চোখ রাখার চেষ্টা করলো, কিন্তু হাত কাঁপছে। আদনান সামান্য ঝুঁকে এলো, তার মুখ ঠিক আহিয়ার সমান উচ্চতায়। আহিয়ার চোখ বড় বড় করে তাকালো, গলা শুকিয়ে আসছে, কণ্ঠ ভারী হয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, কি করছেনটা কি আদনান ভাই? আদনান তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর ধীরে ধীরে হাত বাড়িয়ে পেছন থেকে তার ডাক্তারি কোটটা টেনে নিল। আদনান চোখে তখন একরকম ঠান্ডা দুষ্টুমি, ঠোঁটে অর্ধেক বাঁকা হাসি টেনে শান্ত স্বরে বলল, এটা নিচ্ছিলাম, এমনভাবে তাকাচ্ছিস যেন অনেক বড় অপরাধ করেছি। আহিয়া দ্রুত নজর সরিয়ে চোখ পিটপিট করে আবারও বইয়ে মনোযোগ হওয়ার ভান ধরে। এটা দেখে আদনান ঠোঁট কামড়ে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, এত ব্রিলিয়েন্ট কবে হলি আহি? আহিয়া তড়াক করে তার দিকে তাকিয়ে বলল। মানে? আদনান হাত বাড়িয়ে আহিয়ার বইটা সোজা করে দিয়ে বলল, ওই উল্টো ধরেও খুব মনোযোগ দিয়ে পড়ছিস, তাই জিজ্ঞাসা করলাম আগে। আহিয়া মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। চোখ নিচে নামিয়ে দেখে বইটা সত্যিই উল্টে ধরা। তার মুখ লজ্জায় লাল হয়ে গেল, মাথা নিচু করে নিল, যেন মাটির সঙ্গে মিশে যেতে চাইছে। আদনান মৃদু হেসে ফেলল। আহিয়ার কানে বাজছে সে মৃদু হাসির মৃদু প্রতিধ্বনি। ঠিক তখনই পাশের ঘর থেকে আফরোজা শেখ বেরিয়ে এলেন। আদনান সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়িয়ে মুখে নিরপেক্ষ ভাব আনল। আফরোজা শেখ নিজের নির্দিষ্ট চেয়ারে বসতে বসতে তাকালেন আদনানের দিকে। আদনান তড়িঘড়ি করে চলে যেতে নিলে তিনি পিছু ডাকলেন, আদনান। আদনান ঘুরে তাকায় আফরোজা শেখের দিকে, এরপর 2 কদম এগিয়ে যায়। আফরোজা শেখ নিজে নির্লিপ্ত কণ্ঠে বলেন, আজ বিকেলে তাড়াতাড়ি আসার চেষ্টা করো, সন্ধ্যায় ও বাড়ি থেকে মেহমান আসবে, আশা করি আজ কোনো গড়বড় করবে না। আদনান মাথা নিচু করে বলল, ঠিক আছে ছোট আম্মা, আমি সময় মতো চলে আসবো। আফরোজা শেখ চোখের ইশারায় যাওয়ার জন্য সম্মতি দিতে আদনান গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল। পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। আর আহিয়া অবচেতনভাবে আদনানের চলে যাওয়া পিঠের দিকে তাকিয়ে রইল। সূর্য তখন ঠিক মাথার উপরে। বাইরের রাস্তাগুলো ঝলসে উঠেছে, তপ্ত রোদের আছে। বাতাস নেই বললেই চলে। রিদিতা জানালার পাশে বসে রাইসার সাথে গল্প করছিল। অনেকদিন পর 2 বোন একসাথে হয়েছে, অথচ আগের মতো সেই ঝগড়া, খুনসুটি, মজা তামাশা কিছুই নেই। দূরত্ব তাদের সম্পর্কের মাঝখানে অচেনা দেয়াল তুলে দিয়েছে। হঠাৎ রাইসা কথার মাঝখানে গম্ভীর মুখে বলে উঠল, আব্বু তুমি জানো আব্বু আর মামা তোমার বিয়ের ব্যাপারে কথা বলছিল। মুহূর্তে রিদি শরীরটা শক্ত হয়ে গেল, মুখের হাসিটা মিলিয়ে গেল এক ঝটকায়। চোখ বড় বড় করে একরকম চেঁচিয়ে উঠল, কি? রাইসা তাড়াতাড়ি মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, আসতে বলো আব্বু, আম্মু যদি জানে আমি তোমাকে আগে থেকে বলে দিয়েছি তাহলে আমার খবর আছে। রিদির মুখের রং এক মুহূর্তে লালচে হয়ে উঠল। রাইসার হাত সরিয়ে জিজ্ঞাসা করল, আগে বল কার সাথে? মুসা ভাইয়ের সাথে? আরে না, তাহলে? আমি তো শিওর কিছু জানি না, কিন্তু শুনেছি ছেলেটা কি ডাক্তার। আব্বু বলল দেখতেও নাকি সুন্দর আছে। আমার তো ডাক্তার শুনেই খুব খুশি লাগছে। উফু। রাইসার চোখে হালকা ঝিলিক, কিন্তু রিদির চোখে তখন শুধু রাগ আর অবিশ্বাস। রাইসা যেভাবে বলছে তার মানে বিয়ের কথা অনেক দূর এগিয়ে গেছে। ভাবতে রিদির রাগ মাথায় চড়ে উঠল। সে আর এক মুহূর্ত সহ্য করতে পারল না। দাঁত কিরমির করে উঠে ড্রয়িং রুমে এগিয়ে চেঁচিয়ে উঠল, আম্মু, তোমরা আমার বিয়ের কথা বলছো অথচ আমি কিছুই জানি না। তার চিৎকার শুনে ঈশানীও রান্নাঘর থেকে ছুটে এলো। ফরিদা বেগম ধীর ভঙ্গিতে তাকালেন মেয়ের দিকে, নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, জানানোর জন্যই তো আসছি। তার মানে রাইসা যা বলেছে সব সত্যি? ফরিদা বেগমের তীক্ষ্ণ চোখের দৃষ্টি পড়তে রাইসা গুটিয়ে গেল ঈশানীর পেছনে। রিদি এবার ঈশানীর দিকে তাকিয়ে বলল, তুমিও জানতে তাই না? ঈশানী দ্রুত মাথা নেড়ে বলল, আমিও আজকে শুনছি, একটু আগে আম্মু বলছে। এর আগে সত্যি আমি কিছু জানতাম না। রিদি আর নিজেকে সামলাতে পারল না, রেগে গিয়ে পায়ের কাছে থাকা ময়লা ঝুড়িতে একটা লাথি মেরে চিৎকার করে উঠল। আমার মতামত ছাড়া আমার বিয়ে কি করে ঠিক করতে পারো তোমরা? ফরিদা বেগম রিদির দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, যেভাবে তোর মতামত ছাড়াই তোরে দুনিয়াতে আনছি সেভাবেই।
কথাটা ছুরি হয়ে বিঁধল হৃদির বুকের ভিতর, কিন্তু কোনো উত্তর দিতে পারল না। ছোটবেলা থেকে হৃদির স্বভাব, যখন খুব রেগে যায় তখন তার মুখ থেকে একটা শব্দও বের হয় না। ঠিক তখনই দরজার কলিং বেল বাজলো। রাইসা দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে ভেতরে ঢুকলেন তারেক শায়ান, পাশে সুমন ও তানভীর। ড্রয়িং রুমে এমন ভারী নীরবতা দেখে সুমন ঈশানীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ঈশানী হালকা চোখের ইশারায় হৃদির দিকে দেখালো। সুমন সঙ্গে সঙ্গে বুঝে গেল। তারেক রায়হান ধীরে ধীরে সোফায় বসলেন। স্নেহভরা চোখে মেয়ের দিকে তাকিয়ে হাতের ইশারা করে কাছে ডাকলেন, এদিকে আসো। হৃদিতা মাথা নিচু করে ধীরে ধীরে গিয়ে বাবার পাশে বসলো। তারেক রায়হান তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলেন, আমি জানি তুমি আমার কথার অবাধ্য কখনোই হবে না, তবুও তোমার নিজস্ব একটা মতামত আছে, তাই সরাসরি বলছি। তোমার বান্ধবী আহিয়ার মা আফরোজা শেখ তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। সে তোমাকে তাদের পরিবারের বউ করে নিতে চায়। আমি এখনও কোনো সিদ্ধান্ত জানাইনি। তোমার মতামত নিয়ে তবেই জানাবো। হৃদিতা এক মুহূর্তের জন্য শীতল হয়ে যায়। আহিয়ার মা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, তাকে বউ করে নিতে চায় মানে? হৃদি কাঁপা কাঁপা গলায় বলল, আহাদ রাজা, কিন্তু রাইসা যে বলল ডাক্তার। তারেক রায়হান মাথা নেড়ে বললেন, না না, আহাদ রাজা মীরের জন্য হলে তো আমি কখনোই মতামত দিতাম না। আদনান মীরের জন্য চেয়েছে। হৃদির বুকটা ধক করে নিচে নেমে গেল। বুকের ভেতর তোলপাড় শুরু হলো, যেন সবকিছু এক নিমিষে লণ্ডভণ্ড হয়ে গেছে। তার বাবার কথা ঈশানীও এবার চট করে দাঁড়িয়ে পড়ল। হৃদি ঢোক গিলতে পারছে না, মনে হলো কেউ গলা চেপে ধরেছে। সে ঈশানীর দিকে তাকালো অসহায়ের মতো। ঈশানী তার দৃষ্টির ভাষা বুঝতে পেরে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, হৃদি এখনও পড়াশোনা করছে, ওর অনার্সটা শেষ হোক আগে, তারপর না হয় বিয়ের কথা ভেবো। তারেক রায়হান শান্তভাবে উত্তর দিলেন, বিয়ে হলেই তো আর পড়াশোনা বন্ধ হয়ে যাবে না। আর আদনান মীর এতটাও মূর্খ না যে বিয়ের পর নিজের বউয়ের পড়াশোনা বন্ধ করে দিবে। সুমন পাশ থেকে নরম গলায় বলল, তবুও বাবা আরেকবার একটু ভেবে দেখলে ভালো হতো না? তারেক রায়হান একটা দীর্ঘশ্বাস নিলেন। সুমনের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, তোমার কি মনে হয় বাবা, আমি চিন্তা ভাবনা না করেই হুট করে এমন সিদ্ধান্ত নিয়েছি? না, আমি এটা নিয়ে অনেক ভেবেছি, খোঁজখবর নিয়ে তবেই এ পর্যন্ত এসেছি। তোমার মা আর মামাও চাই বিয়েটা হোক। এখন শুধু হৃদিতা মতামত দিলে আজই আমরা মীরের হাউজে যাব। হৃদির গলা বাষ্পে ঢেকে গেল, কোনো কথাই বের হতে চাইল না মুখ দিয়ে। চোখ টলমল করে কয়েক ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। প্যাচ প্যাচ করে নাক টেনে বহু কষ্টে সাহস জুগিয়ে বলল, আমি এ বিয়ে করব না আব্বু। আমি এখন বিয়ে করব না। কথাটা উচ্চারণের সাথে সাথে ফরিদা বেগম গর্জে উঠলেন, কেন করবি না? কারোর সাথে সম্পর্ক আছে তোর? কাউকে পছন্দ করিস? তাহলে বল। হৃদি ফুপিয়ে ফুপিয়ে তাকালো মায়ের দিকে। তখনই তারেক রায়হান কড়া গলায় বললেন, কি আজে বাজে বলছো ফরিদা? আমার মেয়ের প্রতি আমার ভরসা আছে। ও এমন কিছু করবে না যাতে তার বাবাকে সমাজে মাথা নিচু করে চলতে হয়, তাই না মা? শেষ কথাটা বলেই তিনি মাথায় হাত রাখলেন। হৃদি মাথা নিচু করে বসে রইল, কোনো কথা বলতে পারল না। চোখ থেকে টপ টপ করে গরম অশ্রু ঝরছে। তার মনের অবস্থা সে কি করে বোঝাবে সবাইকে? কি করে তার বাবার এই আত্মবিশ্বাস ভাঙবে? বুকের ভেতরে মনে হলো কোনো ভারী পাথরে চাপা পড়েছে। যন্ত্রণা হচ্ছে, তার খুব যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণার ভার সামাল দিতে পারল না হৃদি। কোনো রকম উঠে নিজের রুমের দিকে দৌড়ে গিয়ে ভিতর থেকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে এক মুহূর্ত দ্বিধার পর আহাদ রাজাকে কল দিল। এই প্রথম সে আহাদ রাজাকে কল করছে। আহাদ রিসিভ করলে কি বলবে সে নিজেও জানে না, তবুও কল দিল। কিন্তু রিসিভ হলো না। হৃদিতা বুঝতে পারলো হয়তো কোনো সভা কিংবা মিটিংয়ে আছে। তবুও হৃদি সেটার পরোয়া না করে আরও কয়েকবার কল দেয়, কিন্তু একবারও রিসিভ হলো না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে রাগে আর ক্ষোভে ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। এরপর বেডের পাশে মেঝেতে বসে বিছানায় মুখ গুজে হু হু করে কান্নায় ভেঙে পড়ে। একটা চাপা কান্না, অথচ তার ভিতরে সব কিছুকে তছনছ করে দিচ্ছে। সেই দুপুরের পর থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছে হৃদিতা। জানালার পর্দা টানা, ঘরের বাতাস ভারী আর নিস্তব্ধ। ঘড়ির টিকটিক শব্দটা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কান্না করতে করতে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। হঠাৎ দরজায় ঠকঠক শব্দে ঘুম ভাঙল তার। প্রথমে বুঝতেই পারল না কোথায় আছে, কি হচ্ছে। ধরফর করে উঠে বসলো। চোখ ঘষে কিছুটা সময় নিল নিজেকে ঠিক করতে। মাথা ঝাঁকিয়ে নিল কয়েকবার, তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:30 বাজে। বাইরে দিনের আলো মলিন হয়ে এসেছে। জানালার ফাঁক গলে কমলা রঙের আলো ঘরে ঢুকে তার ক্লান্ত মুখে পড়ছে। টেবিলে পড়ে থাকা ফোনের জ্বলন্ত স্ক্রিনে চোখ পড়তেই মনে পড়ে দুপুরের ঘটে যাওয়া সবকিছু। বুকের ভেতরটা আবারও টনটন করে উঠল, ঠোঁট শক্ত হয়ে গেল।
চোখজোড়া ছলছল করছে। ঠিক তখনই দরজায় আবার ঠক ঠক শব্দ। হৃদি ভারী শরীরটা টেনে নিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই ঈশানী ঢুকে পড়ল তড়িঘড়ি করে, হাতে কয়েকটা শাড়ি। বিছানার উপর শাড়িগুলো এক এক করে ছড়িয়ে দিল। অতঃপর হৃদির দিকে তাকিয়ে কাপা গলায় বলল, এগুলোর মধ্যে একটা পছন্দ কর। আব্বু বলেছি দ্রুত রেডি হতে। ফ্রেশ হয়ে আয়, আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। হৃদি কিছুক্ষণ স্তব্ধ হয়ে শুধু তাকিয়ে রইল। তার চোখে কোনো চাহনি নেই, যেন পুরো পৃথিবী প্রতি অরুচি। তবুও ধীরে ধীরে ঠোঁট নেড়ে বলল, আমি কোথাও যাব না, শাড়িও পরবো না। ঈশানী একটু থেমে বিছানায় বসলো বোনের মুখোমুখি হয়ে। অতঃপর কোমল কণ্ঠে বলল, রীতি, কেন পাগলামো করছিস? আবেগে গা ভাসিয়ে দিলে পরে কষ্ট তোরই হবে। তুই ভালো করে জানিস আব্বু কখনোই আহাদ রাজার সাথে তোর সম্পর্ক মেনে নিবে না, বরং আরও ঝামেলা হবে এসব নিয়ে। হৃদির চোখ জ্বলে উঠল, কণ্ঠে রাগ আর কষ্টের মিশ্র সুর। তাহলে কি করতে বলছো আমাকে? ঈশানী হালকা নিঃশ্বাস ফেলে বলল, আমি কিছুই বলছি না, তবে আমার মনে হয় ওই উগ্র বদমেজাজি লাগামহীন আদ রাজার চেয়ে আদনান মীর অনেক ভালো একজন ডাক্তার, শান্তশিষ্ট পরিপাটি, সব দিক থেকে পারফেক্ট। হৃদির এবার ঠোঁট শক্ত করে ফেলল, চোখে আগুন, গলায় একরকম জেদ মিশিয়ে বলল, আমার পারফেক্টের দরকার নাই। আমার ওই বদমেজাজি লাগামহীন শ্যামবর্ণের উগ্র আহাত রাজাকেই লাগবে। আমি আদনান মীরকে কিছুতেই বিয়ে করব না। ঈশানীর মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছে তার বোন কাটা বিছানো পথে হাঁটছে, তো বসে বোনকে বোঝানোর চেষ্টা করলো। দেখ রিদি, এখন তুই আবেগের বশে এসব বলছিস, কিন্তু ভেবে দেখ আদ রাজার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। সে তোর খেয়াল কী করে রাখবে? আর সব থেকে বড় কথা, তুই কি জানিস আদ রাজে তোকে ভালোবাসি কি না? প্রশ্নটা বিদ্যুতের মতো বিঁধল হৃদির মনে। সত্যি তো, আহাদ রাজা তো কখনোই বলেনি তাকে ভালোবাসে। তাহলে সে কেন এত পাগলামি করছে তার জন্যে? আজকে তো সে অনেকবার কলও দিয়েছে, কই সে তো রিসিভ করলো না, আর কল ব্যাকও তো করলো না। আর যদি ভালোই নাই বাসে, তাহলে এত দিন যে তার পিছু পিছু ঘুরেছে, তাকে জানু বলে সম্বোধন করেছে, সেগুলা কি ছিল? তার গভীর ভাবনার মাঝে ঈশানী আবারও প্রশ্ন করলো, হৃদি কি হলো, এখন চুপ করে আছিস কেন? আহাদ রাজে তোকে ভালোবাসে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, আমতা আমতা করে বলল, বাসে মনে হয়। ঈশানী তার ছেলের হাসি দিয়ে বলল, মনে হয় মানে তুই জানিস না আহাদ রাজে তোকে ভালোবাসে কিনা? সেটাই জানিস না, অথচ তার জন্য পাগলামো করছিস। হৃদি সরাসরি বোনের চোখে দৃষ্টি গেঁথে দিয়ে অদ্ভুত গলায় বলল, পাগল না হলে কি ভালোবাসা যায়? কিন্তু আহাদ রাজা তো তোকে ভালোবাসে না। বললাম তো বাসে। হৃদি এবার গলায় জেদ মিশিয়ে চেঁচিয়ে উঠল। কথাটা বলে সে মুখ ফিরিয়ে নিল, চোখে পানি জমেছে, বুকটা অদ্ভুতভাবে ভারী লাগছে। ঈশানী কপাল গুছিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার শান্ত কণ্ঠে বলল, এসব ভাওতাবাজি কথাবার্তা আমার সাথে বলবি না। জীবন সিনেমা না রীতি, যা হয়েছে ভুলে যা। আদনানকে বিয়ে করে নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হৃদি ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, কিন্তু সে হাসি বিষাদ মাখা। চোখে চোখ রেখে বলল, ভুলে যাব? ভুলে যাওয়া কি এতই সহজ? যদি তাই হয় তাহলে তুমি জোভান ভাইকে এখনো বলতে পারলে না কেন? ঈশানী মুহূর্তে পাথরের মতো স্তব্ধ হয়ে যায়। চোখ দুটো ছলছল করে উঠল। হৃদি তার বুকের সবচেয়ে গভীর ক্ষতটা ছুঁয়ে দিয়েছে, কিন্তু হৃদির মুখে কোনো অনুশোচনার ছাপ নেই, শুধু নীরব জেদ। ঈশানী ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে ভারী ঢোক গিলে দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার অতীত ভুলে গেছি রিদি, সেগুলো খুঁজিয়ে সামনে আনার চেষ্টা করিস না। তুই বড় হয়েছিস, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। নিজের ভালো চাইলে আব্বু আম্মুর পছন্দ মতো আদনানকে বিয়ে করে নে। হৃদি নিজের সিদ্ধান্তে অটল রইল, ঠোঁট চেপে বলল, আমি কিছুতেই আদনানকে বিয়ে করব না। ঈশানীর এবার রেগে গেল। সে একরকম জোরেই বলল, কোন ধাতু দিয়ে গড়া তুই? এতক্ষণ কি বুঝিয়েছি আমি তোকে? কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, ঠিক আছে, তুই বিয়ে করতে না চাইলে আব্বুকে গিয়ে বল, আমি আর এসবের মধ্যে নাই। ঈশানীর চিৎকারে দরজায় এসে উকি দিলেন তারেক রায়ান। চোখে মুখে একটু বিরক্তি, তবুও শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমাদের? চেঁচামেচি করছো কেন? হৃদি তখন বিছানায় বসে আছে নিথর হয়ে, চুল এলোমেলো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে, যেন নিজেকে সংযত করছে। ঈশানী এক পলক বোনের দিকে তাকিয়ে আবার বাবার দিকে ফিরে একটু বিরক্তি মেশানো স্বরে বলল, তোমার মেয়ে শাড়ি পরতে চাইছে না। তারেক রায়ান হৃদির দিকে এক ঝলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, এই ঠিক আছে, ও পড়তে না চাইলে দরকার নেই, ওর যেটা কমফোর্টেবল ও তাই পড়ুক। বলে তিনি ধীরে দরজা টেনে চলে যায়। আর তখনই ঘরে ঢুকে তানভীর। এক লাফে বিছানার উপর উঠে হালকা কাত হয়ে বসে শাড়িগুলো নেড়েচেড়ে হৃদির দিকে তাকিয়ে ঠাট্টা স্বরে বলে, ঈশানী আপু, কেন ওরে জোর করছিস শাড়ি পরতে?
পেতনের কি কখনো শাড়ি পরে? শাড়ি তো পরে নারীরা, ও তো আস্ত একটা পেতনি, এজন্যই তো শাড়ি পরতে চাইছে না। হৃদি তানভীরের দিকে কটমট করে তাকিয়ে চেঁচিয়ে উঠল। তানভীর, আমার চোখের সামনে থেকে যা, তার না হলে থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টাই দিব। তানভীর ধরফড় করে উঠে হৃদির সামনে এসে গালে হাত পেতে দিল। তাহলে দেন না, অনেক দিন ধরে একটা মেয়েকে পটানোর চেষ্টা করছি, পড়তেছে না। বলে সাদা হলেও নাকি আমার চেহারা খারাপ, সার্জারি করে তো অনেক টাকা পয়সার ব্যাপার আছে, একটু চেহারাটা পাল্টায় দে না বোন। হৃদির চোখ রাগে জ্বলে উঠল। কোনো আগাম ইঙ্গিত ছাড়াই সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল তানভীরের গালে। তানভীরের মুখ থেকে অবচেতনভাবে বেরিয়ে আসলো চাপা আর্তনাদের শব্দ। আহ ঘরে মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। তানভীর টলমল করে একটু কাত হয়ে গেল, গালে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ঈশানীয় বিস্ময়ে তাকিয়ে আছে। মজার ছলে বলেছে বলে হৃদি এমনটা করবে তারা কল্পনাও করেনি। তানভীর মুখ বাঁকিয়ে গালে হাত ঘষে কাঁদো কাঁদো গলায় বলল, ঈশানী আপু, তোর বোন নাকি ভাত খায় না? এত শক্তি কি শুধু বাতাস খেয়ে বানাইছে? আউচ, আমার দাঁত নড়ে গেছে মনে হয়। হৃদি তীক্ষ্ণ চোখে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, অতঃপর বিছানা থেকে একটা নেভি ব্লুর উপর রুমালি সুতোর কাজের শাড়ি তুলে নিয়ে ধপধপ করে পা ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা এমনভাবে বন্ধ করলো যেন সেই শব্দে জমে থাকা রাগ গলে বেরিয়ে আসছে। তানভীর মুখ বাঁকিয়ে ঈশানের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, তোর বোন আসলেই একটা পেতনি। আমি যাই, না হলে এবার সত্যি সত্যি আমার চেহারা পাল্টা দেবে। এই বলে গাল ঘষতে ঘষতে রুম থেকে বেরিয়ে যায়। ঈশানী তখনও থ মেরে বসে আছে, কারণ সে জানে হৃদি একা শাড়ি পরতে পারবে না। আর হলো তাই। কিছুক্ষণ পরে ওয়াশরুমে দরজা খুলে এলোমেলো শাড়ির আঁচল পেঁচিয়ে বেরিয়ে এলো, মুখে গভীর অস্থিরতা। ঈশানী দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। কোনো কথা না বলে নিঃশব্দে শাড়িটা ঠিক করে দিল, পিঠের পিনগুলো লাগিয়ে চুল ঠিক করে দিল, তারপর হালকা মেকআপ করে সাজিয়ে দেয়। হৃদি ঘুরে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা ভারী নিঃশ্বাস ছাড়ে। ঈশানী সেদিকে তাকিয়ে নরম গলায় জিজ্ঞাসা করলো, তুই তো বলি শাড়ি পরবি না, যাবি না, তাহলে হঠাৎ কি মনে করে রাজি হলি? হৃদি আয়নার ভেতরে বোনের দিকে তাকায়, ঠোঁটের কোণে একরাশ রহস্যময় হাসি ফুটে উঠল, মুখে কিছুই বলল না। ঈশানী তার বোনের সেই হাসিটা দেখেই বুঝে গেল তার মনে কিছু একটা চলছে, খুব গভীর কিছু। কিন্তু সেও আর কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। হৃদি তখনও আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে রইল, ঠোঁটে মৃদু ব্যথার ছোঁয়া, চোখে জেদ, মনে অদ্ভুত এক দৃঢ়তা নিয়ে বিড়বিড় করে বলল, আমিও তো দেখি আমার বিয়ের খবরে আপনার উপর কেমন আঁচড় পড়ে মন্ত্রীমশাই। সন্ধ্যা নামতে শহরের বুক জুড়ে ল্যাম্পপোস্টের আলো যেন নক্ষত্রের মতো ঝলমল করে উঠল। ঢাকার রাস্তাগুলো তখনও ব্যস্ত, তবু একটা ক্লান্তির ছায়া নেমে এসেছে শহরের বাতাসে। সব মিলে এক অদ্ভুত সন্ধ্যা। এই সময় সংসদ ভবনের উঁচু গেট দিয়ে বেরিয়ে এলেন আমজাদ মীর আর তার পাশে আহাদ রেজা। সবার আলোচনায় ক্লান্ত মুখ, তবু দুজনার পদক্ষেপ দৃঢ়। বাইরে পা রাখতে ফ্ল্যাশ লাইটের ঝলকানিতে চোখ প্রায় ঝলসে গেল আহাদের। সাংবাদিকদের ক্যামেরার লাইট চারিদিকে দিনের মতো আলোকিত করে দিল। তাদের একটার পর একটা প্রশ্ন। আমজাদ মীর ঠান্ডা মাথায় অভ্যস্ত ভঙ্গিতে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। পাশেই আহাদ চোখে হালকা বিরক্তি আর অবসন্ন ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সাংবাদিকদের আলোয় চোখ ঢেকে ফেলতে কালো চশমাটা পরে নিল সে। গার্ডরা এসে ভিড় ঠেলে দুজনকে গাড়ির কাছে নিয়ে যায়। গাড়ির দরজা খোলার মুহূর্তে আহাদ অচেতনভাবে ফোনটা হাতে নিতে চোখে পড়ল হৃদিতার 7টা মিসড কল, সাথে আশফাক চৌধুরীর 2টা মিসড কল। আহাদ 1 সেকেন্ডের জন্য থমকে গেল, দু আঙ্গুল একটু কপাল চুলকে নিয়ে ঘাটটাকে দুদিকে ঘুরিয়ে নিজেকে প্রশ্ন করলো বিড়বিড় করে, হৃদি এতগুলো কল দিয়েছে কেন? ফোনের দিকে তাকিয়ে একরাশ ভাবনায় ডুবে যায় আহাদ। এক অদ্ভুত উদ্বেগের ঢেউ বয়ে গেল বুকের ভেতর, কিন্তু হঠাৎ কাঁধে স্পর্শ পেতে চমকে উঠে ভাবনার জগৎ থেকে ফিরে আসে বাস্তবতায়। আবারও সাংবাদিকরা তাদের ঘিরে কিছু প্রশ্ন করে, আর আহাদ মুখে নির্লিপ্ত ভঙ্গি এনে সরাসরি সব প্রশ্নের উত্তর দেয়। এমন সময় হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। আহাদ কথা বন্ধ করে ফোনের দিকে তাকাতেই দেখে আশফাক মীরের কল। সে আঙ্গুল দিয়ে সামনে থাকা সাংবাদিকদের ইশারা করে একটু সরে আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আশফাক মীরের কড়া কণ্ঠ স্বর ভেসে আসলো, কোথায় তুই? কতবার কল দিচ্ছি, রিসিভ করিস না কেন? আহাদ ঠোঁট চেপে সুরে হালকা তীর্যকতা এনে বলল, আহাদ হানিমুনে ছিলাম তো, কিভাবে রিসিভ করব? ফালতু কথা বন্ধ কর আহাত, এখনই বাসায়, তা না হলে হানিমুনে যাওয়ার টিকিট হাত ফসকে যাবে। হতভম্ব হয়ে বলল, মানে কি বলছো তুমি? বুঝিয়ে বলো। এত কিছু বলার সময় নেই, দ্রুত বাসায় আই।
এরপরই লাইন কেটে গেল। আহাদ স্থির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, এরপর ফু দেওয়ার মতো করে একটা নিঃশ্বাস ছেড়ে এগিয়ে যায়। বাবার কানে কানে কিছু একটা বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। সময় তখন আনুমানিক 7:45। মীর হাউসের সামনে এসে গাড়ি থামতেই আহাদ গাড়ি থেকে গটগট শব্দ করে ভেতরে ঢুকলো। মূল দরজার কাছে চাচাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পা ধীর হয়ে আসে। কাছে গিয়ে ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, মুখটা এমন পোটকা মাছের মতো করে রেখেছো কেন? আশফাক মীর একটু অপ্রস্তুত হয়ে দুবার গলা খাকারি দিয়ে চোখের ইশারা করলেন ড্রয়িং রুমের দিকে। আহাদ চাচার দৃষ্টি লক্ষ্য করে কপাল গুছিয়ে নিয়ে সেদিকে তাকায়। এক মুহূর্তেই তার রূপ পরিবর্তন হয়ে গেল। সেখানে একই সোফায় পাশাপাশি বসে আছে আদনান আর হৃদিতা। যদিও তাদের মাঝখানে বেশ ভালোই দূরত্ব আছে, তবুও এই দৃশ্য সহ্য হলো না আহাদের। যেন বিষাক্ত কাটার মতো বিঁধল চোখে। তার ভেতরে রক্ত যেন টকবক করে ফুটে উঠল। দেহের প্রত্যেকটা শিরা ভেসে উঠেছে। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। চোখ দুটো যেন স্বয়ং অগ্নিশিখা। তার এই রূপ দেখে আশফাক মীর অজানা ভয়ে কেঁপে উঠল। চারিপাশে কারা আছে বা কী হচ্ছে সেটা আর কোনো পরোয়া করল না। আহাদ ঝড়ের বেগে সেদিকে এগিয়ে যায়। আহাদকে দেখে আদনানের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। হৃদি তখনও আহাদকে খেয়াল করেনি। নিচের দিকে তাকিয়ে আঙ্গুলে আঙ্গুল গুজে ধরে বসে আছে, কিন্তু হঠাৎ তার সামনে এক জোড়া পা দেখে চমকে মাথা তুলে। আর তখনই দৃষ্টি পড়ে আহাদের জ্বলন্ত চোখের দিকে। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ আর ভয়ঙ্কর ছিল যে রীতি তার গলা শুকিয়ে আসে। একটা ঢোক গিলতে নিয়েও পারল না। গলা খুসখুস করে কেসে উঠল। আদনান এক গ্লাস শরবত নিয়ে হৃদির দিকে বাড়িয়ে ধরে। হৃদি অবচেতনভাবে হাতটা বাড়িয়ে সেটা নিতে যায়। আর তখনই আহাদ এক ঝটকায় গ্লাসটা নিয়ে ছুঁড়ে মারে মেঝেতে। চূর্ণ বিচূর্ণ কাচের শব্দে হলঘরের সবাই চমকে উঠল। হৃদি চট করে উঠে দাঁড়িয়ে পড়ে। তার সমস্ত শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। হাত পা অনবরত কাঁপছে। আহাদ এক কদম তার দিকে এগিয়ে আসতেই মাঝখানে আদনান বাদ সেজে দাঁড়ায় হৃদিকে আড়াল করে। এতে আহাদ আরও ক্ষিপ্ত হয়ে যায়। চোয়াল শক্ত করে হৃদির দিকে তাকে কর্কশ গলায় বলল, হৃদি, সামনে আসো। আদনান কিছুই বলল না, কেবল স্থির হয়ে হৃদিকে তার পিঠে আড়াল করে দাঁড়িয়ে রইল। আহাদ এবার সিংহের মতো গর্জে বলে উঠল, আদনান, সরে যা আমার সামনে থেকে। তার কণ্ঠ এমন তীব্র ছিল যে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। কিন্তু আদনান নড়ল না, বরং ঠোঁটে এক টুকরো হাসি খেলে গেল। সেই হাসিটাই যেন আগুনে ঘি ঢেলে দিল আহাদের ভিতরে। সে এক ঝটকায় আদনানের কলার ধরে টেনে এনে ঘুষি বসিয়ে দিল মুখ বরাবর। সাথে সাথে হলঘরে বসে থাকা হৃদির পুরো পরিবার দাঁড়িয়ে যায়। আহি আর ঈশানী একটু দৌড়ে এগিয়ে যায় হৃদি তার কাছে। হৃদি তখনও কাঁপছে। আহাদ আবারও হাত তোলে। তখনই আশফাক মীর এসে বাধা দেয় তাকে। আহাদ ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে আবারও এক ঘুষি বসিয়ে দেয়। হৃদির চোখের সামনে সব কেমন ঝাপসা হয়ে গেল। তার কান ঝিমঝিম করছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। আফরোজা শেখ চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ধমকে উঠলেন, এসব কি তামাশা করছো? এটা বাড়ি, তোমার রাজনীতির মাঠ না। মারামারি করতে হলে বাড়ির বাহিরে গিয়ে করো। আহাদ দাঁতে দাঁত চেপে কটমট করে মায়ের দিকে তাকিয়ে বলল, ওরে এখানেই জ্যান্ত পুঁতে দেবো আমি, আম্মা। কেন? ওর অপরাধ কি? কি করেছে ও? তোমার কোন সুতো ধরে টান দিয়েছে? সুতা না আম্মা, ও আমার কলিজা ধরে টান দিছে। এই কথা শুনে পুরো ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সবাই তাকিয়ে আছে আহাদের দিকে। তার চোখে রাগ আর যন্ত্রণা একসাথে। আফরোজা শেখ আবারও ধমকে উঠলেন, কি যা তা বলছো? সারো আদনানকে। আদনান ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তার ঠোঁটে তখনও বাঁকা হাসি লেগে আছে। হাতের উল্টো পিঠ দ্বারা নিজের ঠোঁটের রক্ত মুছে নেয়। আহাদ এবার ঘাড় কাত করে তাকায় হৃদির দিকে। আহাদের ভয়ার্ত দৃষ্টি দেখে আতঙ্কে এক পা পিছিয়ে যায় হৃদি। আর আহাদ কয়েক পা এগিয়ে আসে তার দিকে। হৃদির নাজুক শরীর কাঁপছে, হাতের তালু ঘামছে। আহাদ আরও এক পা এগুতে হৃদি আর তার সামনে বাদ সেজে দাঁড়ায় তারেক রায়ান। আহাদ বিরক্ত হয়ে ভ্রু চিয়ে তাকায় তারেক রায়ানের দিকে। দুজনের মুখোমুখি হতে হলঘরে এক থমথমে পরিবেশ সৃষ্টি হয়। তারেক রায়ান সরাসরি আহাদের দিকে তাকিয়ে ঠান্ডা অথচ গম্ভীর গলায় বললেন, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবেন মিস্টার আহাদ। আমার মেয়ে এসব ঝগড়া মারামারি ভয় পায়। এই কথা বলেই সে একবার তাকালো হৃদিতার দিকে। আহাদ রাগান্বিত হয়ে এক আঙ্গুল উঁচিয়ে কিছু একটা বলতে যায়। তখনই পাশ থেকে আশফাক মীর এসে তার হাত নামিয়ে কানের কাছে ফিসফিস করে বললেন, কি করছিস আহাদ? নিজেকে সংযত রাখ। এটা রীতি তার বাবা, উল্টাপাল্টা কিছু করিস না। আহাদ ফুস করে ভেতর থেকে একটা নিঃশ্বাস ছেড়ে রাগ ঝাড়ার চেষ্টা করছিল। মাথা ঝাঁকিয়ে নিয়ে এক ঝলক তাকালো গুটিয়ে যাওয়া নিজের প্রেয়সীর দিকে। তার চোখে ছিল এক অজানা ব্যথা আর অপার ক্ষোভ। হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তার পিছু পিছু ছুটল আশফাক মেয়ের। এক মুহূর্ত নীরবতার পর উপর তলা থেকে ভাঙচুরের বিকট আওয়াজ ভেসে আসে। ভাঙচুরের শব্দ এতটাই তীব্র ছিল যে পুরো বাড়িটা কেঁপে উঠল। তার সাথে সাথে হলঘরে বসে থাকা প্রত্যেকেও কেঁপে ওঠে। হৃদি অনায়াসে চোখ বুজে নেয়। তার চোখের কোণে পানি ছলছল করে ওঠে। ভিতরে অসহনীয় যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে সে, অথচ কেউ সেটা বুঝলও না। আহাদ নিজের রুমে এসে তুল কালাম শুরু করে।
তার নিঃশ্বাসের তীব্র গতি আর শরীরের প্রতিটা স্নায়ু যেন রাগে জ্বলে উঠছে। এক নিমিষে সাজানো রুমটাকে পরিণত করলো ধ্বংসস্তূপে। আশফাক মীর দরজার কাছে নিঃশব্দে দাঁড়িয়ে দেখছিল এতক্ষণ, এবার কাছে এসে শান্ত করার চেষ্টা করছে। আহাত, রিল্যাক্স, শান্ত হ, কি করছিস? আহাদ এবার আরও তেতে যায়, শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে সামনে থাকা বড় আয়নায় এক ঘুষি বসিয়ে দেওয়ার সাথে সাথে আয়নার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। আহাদের হাত থেকে রক্ত টপ টপ করে পড়ছে মেঝেতে। আহাদ সেটার পরোয়া না করে গর্জে উঠল। আমাকে শান্ত থাকতে বলতেছো? আমাকে? আশফাক এগিয়ে এসে ধরতে গেলেন তার হাত, কিন্তু আহাদ সেই হাত ঝটকা মেরে তাকে সরিয়ে দিয়ে হুঙ্কার ছাড়ে। আমি সব ছাড়খাড় করে দেব, সব। রাগে তার বুক ওঠানামা করছে। পায়ের কাছে পড়ে থাকা চেয়ারটাকে আবার লাথি মেরে দূরে সরিয়ে দিল। আশফাক এবার বিরক্ত হয়ে বললেন,